তো কি অবস্থা সকলের? সকলে কেমন আছেন? হোপফুলি সকলেই ভালো আছেন। আজকের মতো আমরা কথা বলতে চলছি Vivo iQOO Z10R এই ফোনটি নিয়ে। আপনারা যারা ৳৩০,০০০ বাজেটের ভিতরে একটি ফোন কিনতে যাচ্ছেন, তারা চাইলে iQOO Z10R এই ফোনটি আপনারা কিনতেই পারেন। বিকজ এই ফোনটিতে ৳৩০,০০০ বাজেটের ভিতরে 6.77 ইঞ্চির AMOLED ডিসপ্লে দিয়েছে, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। ফোনটি আউট অফ দ্য বক্স Android 15 রান করছে আর MediaTek Dimensity 7400 মতো চিপসেট থাকছে। বেশ কয়েকটি RAM-ROM ভেরিয়েন্টেও পেয়ে যাবেন এই ফোনটি। দুর্দান্ত ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেলের ক্যামেরাও থাকছে এই ফোনটিতে। আর ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে রয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য রয়েছে 5700 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। সো এই সকল স্পেক নিয়ে ফোনটি কেমন পারফরমেন্স করতে পারছে সেটি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। ফার্স্টে চলুন ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এই ফোনটির ডিজাইন যদি আমি পার্সোনালি বলি তাহলে আমার কাছে খুবই ভালো লেগেছে। ব্যাক সাইডে কিছুটা টেক্সচার রয়েছে, যার ফলে ফোনটি দেখতে আরো প্রিমিয়াম লাগছিল। আর ক্যামেরা বাম্পটাও আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। তবে ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এই ফোনটির ওয়েট হচ্ছে 184 গ্রাম এবং থিকনেস হচ্ছে 7.4 মিলিমিটার। এই ফোনটিতে হাইব্রিড সিম কার্ড স্লট দিয়েছে। অর্থাৎ আপনি যদি 2টি সিম ব্যবহার করেন তাহলে এই ফোনটিতে এসডি কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন না। যদি মেমোরি ব্যবহার করতে চান তাহলে একটি সিমে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য এই ফোনটিতে IP68 এবং IP69 এর মতো রেটিং থাকছে, যার ফলে এই ফোনটি নিয়ে 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করা যাবে। এই ফোনটির ডিসপ্লের দিকে তাকালে আপনারা 6.77 ইঞ্চির AMOLED ডিসপ্লে পেয়ে যাবেন। আর এই ডিসপ্লে চিন এবং ভেজেল একদমই ন্যারো। এই ফোনটির ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে 1080x2392 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 387 পিপিআই। আমার কাছে এখানে কিছুটা কম মনে হয়েছে ডেনসিটি। এছাড়াও এই ফোনটিতে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে এবং 1300 নিটসের HBM থাকছে। এছাড়াও 2160 হার্জের PWM থাকছে এবং HDR10 প্লাসের সাপোর্ট তো থাকছেই। ইনডোর এবং আউটডোর ইউজ করার জন্য এই ফোনটিতে 1800 নিটসের পিক ব্রাইটনেস দিয়েছে, যেটি আমার কাছে মোটামুটি এনাফ মনে হয়েছে। আউটডোরে এই ফোনটি ইউজ করতে গেলে খুব একটা ভিজিবিলিটি ইস্যু ছিল না। এই ফোনটি পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স Android 15 পেয়ে যাবেন, যার অপারেটিং সিস্টেম হিসেবে ছিল Fantas 15। আর ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটাতে কিন্তু 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আসবে। এখানে 30K বাজেটের ভিতরে আমার কাছে মনে হয় যে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেওয়াটাই বেটার মনে হয়। কারণ 20,000-25,000 বাজেটের ভিতরে কিন্তু স্যামসাং 5 থেকে 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে। সেখানে অন্য সকল ফোন থেকে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট কিন্তু এক্সপেক্ট করাই যায়। ফোনটি রান করার জন্য চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 7400 এর মতো চিপসেট, যেটি 4 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা। এছাড়াও এই ফোনটিতে 8 কোর সিপিইউ থাকছে, যেখানে 4x2.6 GHz Cortex A78 এবং 4x2.0 GHz Cortex A55 থাকছে। আর জিপিইউ হচ্ছে Mali G615MC2। আর এই ফোনটিতে আপনারা মোটামুটি ভালো লেভেলের গেম প্লে করতে পারবেন। লং টাইমে এই ফোনটি গেম প্লে করা যাচ্ছিল, খুব একটা হিটিং ইস্যু এবং ফ্রেম ড্রপ এবং লেটেন্সি ইস্যু খুব একটা ছিল না। ডে টু ডে লাইফের টাস্ক এই ফোন দিয়ে খুবই ইজিলি আপনারা হ্যান্ডেল করতে পারবেন। এট আ টাইম 5 থেকে 6টা অ্যাপ এই ফোনটি দিয়ে রান করা যাচ্ছিল। আর এই ফোনটির ডিসপ্লেতে টাচজনিত কোনো ইস্যু আমার কাছে মনে হয়নি। একদম ঠিকঠাক এই ফোনটির টাচ কাজ করছিল। আর এই ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেলও মোটামুটি বেশ ভালোই ছিল। চারপাশ থেকে দেখতে গেলে খুব একটা অসুবিধা হচ্ছিল না। 3টি RAM-ROM ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছিল। এই ফোনটি বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 8GB RAM 128GB ROM থেকে। এছাড়াও 8GB RAM 256GB ROM এবং 12GB RAM 256GB RAM-ROM এর ভেরিয়েন্ট থাকছে। এবারে যদি এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে, যেখানে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে। আর মূলত এটি কিন্তু একমাত্র আসল ক্যামেরা। তার সাথে 2 মেগাপিক্সেলের 2.4 এর অ্যাপারচার একটি ইউজলেস ডেপথ ক্যামেরা থাকছে। অ্যারাউন্ড 30K বাজেটের ভিতরে একটি ফোন থেকে কিন্তু আল্ট্রা শুটার বা একটি টেলিফটো ক্যামেরা কিন্তু এক্সপেক্ট করাই যায়। সেখানে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দিয়েছে। আর এই ক্যামেরার পারফরম্যান্স মোটামুটি ভালো ছিল। প্রপার লাইটিং কন্ডিশনে খুবই ভালো ছবি তুলতে পারছিল, তবে লো লাইটে বেশ নয়েজ চলে আসছিল ছবিতে। ছবির শার্পনেস এবং কালার অ্যাকুরেসি কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল। এক্সপোজার ব্যালেন্সও মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। আর এই ফোনটি পোর্ট্রেট মোডের ছবিগুলো আমার কাছে খুব একটা আর্টিফিশিয়াল মনে হয়নি। আপনি যদি প্রপার লাইটিং কন্ডিশনে এই ফোনটি থেকে ভালোভাবে ছবি তুলতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো ধরনের ফুটেজ আপনারা পেয়ে যাবেন। মেন ক্যামেরাটা দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাচ্ছিল আর 1080p থেকে 60 FPS থাকছিল। আর এই ফোনটি স্টেবিলাইজেশন হিসেবে ছিল EIS। ফোনটির সেলফি ক্যামেরার দিকে তাকালে 32 মেগাপিক্সেলের 2.45 অ্যাপারচারের একটি ক্যামেরা ছিল,
যে ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও রেকর্ড করা যাচ্ছিল এবং 1080p 60 fps এ ভিডিও রেকর্ড করা যাচ্ছিল। সেলফি ক্যামেরার কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই ছিল। কন্ট্রাস্টের পরিমাণ খুব একটা বেশি ছিল না। রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরার ছবিতে আমার কাছে খুব একটা ওয়ার্ম টোন মনে হয়নি। এছাড়াও সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোতে ফেসগুলো খুব একটা স্মুথ করে দিচ্ছিল না। এক্সপোজার ব্যালেন্স মোটামুটি ঠিকঠাকই ছিল, বাট আরেকটু বেটার আশা করেছিলাম। এই ফোনটাতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই, তবে স্টিরিও স্পিকার ব্যবহার করেছে। 30K বাজেটের ভিতরে এক্সপেক্ট করেছিলাম যে এই ফোনটিতে NFC সাপোর্ট থাকবে, তবে NFC সাপোর্টটা নেই। ওয়াইফাই 6 এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকছে, আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.4। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি মোটামুটি বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সেলেরোমিটার সেন্সর, জাইরো সেন্সর, কম্পাস সেন্সর থাকছে। আর এই ফোনটিতে কিন্তু সার্কেল টু সার্চের ফিচারটাও থাকছে। ফোনটি লং টাইম ইউজ করার জন্য 5700 মিলিঅ্যাম্পিয়ার সিলিকন কার্বনের একটি ব্যাটারি থাকছে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 44 ওয়াটের একটি চার্জার থাকছে। আর ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু রিভার্স ওয়াইড চার্জিং সাপোর্ট করছে। সো এছাড়া আজকের এই ভিডিওর কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।